এই ভিডিওটি মানিকচক কলেজের ইংরাজি বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে মানিকচক কলেজের সমস্ত সেমেস্টার 3 এর স্টুডেন্টের জন্য, অর্থাৎ যারা যারা এনইপি ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে 2023-24 শিক্ষাবর্ষে সেমেস্টার 1-এ ভর্তি হয়েছিল এবং সেমেস্টার 1 সেমেস্টার 2 পাশ করার পরে বর্তমানে তারা সেমেস্টার 3-তে পড়ছে। তাদের জন্য, সকলের জন্য, যার মেজর সাবজেক্ট যাই হোক না কেন, এই ভিডিওটি সকলের জন্য এবং আমরা অনুরোধ করছি সকলকে এই ভিডিওটি মন দিয়ে দেখতে। আমাদের এখানে আমরা এইসি এর ব্যাপারে কথা বলছি। এইসি এই পেপারটি সেমেস্টার 3-তে সকলের জন্য রয়েছে, আবারও বলছি, এবং সকলকেই এটি পড়তে হবে সেমেস্টার 3-তে, তার মেজর সাবজেক্ট যাই থাক না কেন। আমরা এক এক করে দেখে নেব যে এইসিতে কি কি পেপার তাদের পড়তে হবে এবং এই পেপারগুলি পড়ার সময় তাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, সবগুলি আমরা এক এক করে বলবো। প্রথমে আমরা সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি। আমরা যদিও ধরে নিচ্ছি যে সিলেবাস সকলের কাছেই রয়েছে, তবু আমরা তাদেরকে প্রথমে সিলেবাসটা দেখাতে চাইবো এবং এই সিলেবাসটি দেখানোর সময় আমরা সিলেবাসের কন্টেন্টটিকে আগে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সিলেবাসের কন্টেন্টটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে দুটো মাত্র মডিউল রয়েছে, খুব সিম্পল সিলেবাস। মূলত হাই স্কুলে তোমরা যা পড়েছো সেটাই এখানে তোমরা আবার ভালো করে পড়ার জন্য এই পেপারটি করা হয়েছে। এবিলিটি এনহান্সমেন্ট বলতে যে ক্ষমতা তোমাদের অলরেডি আছে ইংলিশ বলার লেখার, সেটাকে আরেকটু এনহান্স করা, অর্থাৎ পরিবর্ধন করা। এই দুইটি মডিউলের প্রথম মডিউলে 5টা অংশ রয়েছে, দ্বিতীয় মডিউলে 10টা অংশ, দ্বিতীয় মডিউলেও 5টা অংশ রয়েছে। প্রথম মডিউলের ক্ষেত্রে 5টা অংশ থেকে 3টে করে প্রশ্ন থাকবে, দ্বিতীয় মডিউলের ক্ষেত্রে 5টা থেকে 2টো করে প্রশ্ন থাকবে, অর্থাৎ মোট 25টা প্রশ্ন। আমরা একটুখানি প্রশ্নের ডিভিশনটা আগে একবার দেখে নেব, তারপর সিলেবাসের টপিক গুলো নিয়ে এক এক করে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা আমি এক্ষুনি বললাম, যে ফার্স্ট মডিউলের প্রত্যেকটা টপিক থেকে 3টি করে প্রশ্ন, সেকেন্ড মডিউলের প্রত্যেকটি থেকে 2টো করে প্রশ্ন, মোট 25টা প্রশ্ন, সবকটি এমসিকিউ, অর্থাৎ লেখার কোনো ব্যাপার নেই। 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে সঠিক অপশনটা বেছে নিতে হবে এবং এখানে অন্যান্য পেপারের মতোই 40% মার্কস পেতে হবে পাশ করার জন্য। অর্থাৎ তোমাদের লক্ষ্য থাকা উচিত অন্তত 11টা থেকে 12টা প্রশ্ন যাতে সঠিক হয়, এবং সেটা খুব কঠিন নয়। আমরা সিলেবাসটা একবার দেখলেই বুঝতে পারবো সেটা কেন কঠিন নয়। এই প্রত্যেকটা জিনিসই তোমরা এর আগে স্কুল লেভেলে করেছো। দেখো, এখানে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে, টেন্সেস, অক্সিলারিজ অ্যান্ড মোডালস রয়েছে, নাম্বার অ্যান্ড জেন্ডার রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে। আমি 100% নিশ্চিত এগুলোর প্রত্যেকটাই হাই স্কুলের সিলেবাসে তোমরা কভার করেছো। স্টিল আমরা প্রত্যেকটা নিয়ে একটা করে স্লাইডে কিছু কথা তোমাদের বলে দেবো। প্রথমেই চলে আসছি আমরা আর্টিকেলের জায়গাটায়। দেখো, আর্টিকেল বেসিক্যালি সবার জানা থাকার কথা। যখন আমরা একটা কোনো নাউনকে ইন্ট্রোডিউস করছি স্পিকারদের কাছে, লিসনারদের কাছে, একজন স্পিকার হিসেবে, তখন আমাকে তো বোঝাতে হবে যে সেই নাউনটা সংখ্যায় কটা এবং সেই নাউনটা কি জেনারেল কোনো নাউন না স্পেসিফিক কোনো নাউন। যদি স্পেসিফিক হয় তাহলে তার আগে দা শব্দটা বসানো দরকার, যেমন দা টিচার, নির্দিষ্ট কোনো টিচারকে বোঝালে। যদি যে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকাকে বোঝায় তাহলে এ টিচার বলবো। আর যে সমস্ত শব্দগুলি শুরুতে কনসোনেন্ট থাকবে সেখানে এ হবে, যেমন এ ফ্রেন্ড। ভাওয়েল থাকলে অ্যান হবে, অ্যান এগ। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে কিছু কিছু শব্দের ক্ষেত্রে আহ শুরুতে শুরুতে ভাওয়েল থাকলেও কিন্তু সেক্ষেত্রে আমি অ্যান বসাতে পারবো না। যেমন ইউনিভার্সিটি, এই শব্দটিতে যেহেতু ইউ উচ্চারণ হচ্ছে, ইউ বা ওয়া উচ্চারণ হলে আমরা কিন্তু ভাওয়েল থাকলেও সেক্ষেত্রে আমরা অ্যান বসাতে পারি না। এই ছোট ছোট নিয়মগুলো জেনে রাখা দরকার। এগুলো যে কোনো হাই স্কুল লেভেলের গ্রামার বইতে তোমরা পড়েছো, আরেকবার পড়ে নিলে হয়তো আরেকটু ভালো করে মনে থেকে যাবে। এরপরে প্রেপোজিশন। প্রেপোজিশনের ক্ষেত্রে আহ তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যেমনটা বলা হচ্ছে যে একটা শব্দ বা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা আমরা নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে ব্যবহার করছি ডিরেকশন, টাইম, প্লেস, লোকেশন এগুলো বোঝাতে। যেমন দেখো, ধরা যাক আমি বলছি যে একটি বিড়াল টেবিলের নিচে বসে আছে, তাহলে কি ইন হবে না অন হবে না অ্যাবাভ হবে না আন্ডার হবে? হওয়া উচিত আন্ডার। তার কারণ ইন
অন, এগুলোর কোনোটাই কিন্তু নিচে বসে আছে এই অর্থটা বোঝাতে পারে না। এক্ষেত্রে প্রশ্ন থাকবে, তোমাকে একটা বাক্য দেওয়া হবে, সেই বাক্যের অর্থটা বুঝে তোমায় বুঝতে হবে যে সেখানে কোন প্রিপোজিশনটা বোঝাতে হবে। ঠিক যেমনটা আর্টিকেলের ক্ষেত্রে, যে একটা সেন্টেন্স থাকলো, সেখানে বলা থাকলো যে হয়তো আই অ্যাম গোয়িং টু ড্যাশ ইউনিভার্সিটি, এ হবে না, অ্যান হবে না, দি হবে না, অন্য কিছু হবে, এরকম ধরনের জাস্ট অপশন গুলো বেছে নাও। এরপরে চলে আসছি টেন্সের জায়গায়। এটা আরো সিম্পল এবং আরো বেসিক, এটা তোমাদের সবার জানা। তাও আমরা এখানে একটা ছকের মাধ্যমে কি কি টেন্স হতে পারে এবং সেগুলোর যে চারটে ভ্যারিয়েন্ট সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। কারো অসুবিধা হলে সে পজ করে এই জায়গাটা বারবার দেখে নিও, তাহলে মনে থাকবে যে একটা মানে পার্টিকুলার টেন্সে একটা সেন্টেন্স লিখতে গেলে কি করতে হয়। যেমন ধরো তুমি যদি সিম্পল প্রেজেন্ট লেখো, তাহলে ভার্বের সাথে এস যোগ হতে পারে আর অ্যাম ইজ আর বসাতে হবে। এখন এটা কিন্তু তোমার সেন্টেন্সটা দেখে বুঝতে হবে। যেমন আই যদি হয় তাহলে নিশ্চয়ই ইজ হবে না, অ্যাম হবে। আই অ্যাম রানিং এরকম যদি হয় সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আই অ্যাম রানিং হবে, তাহলে আই ইজ রানিং তো হতে পারে না, বা আই আর রানিং ও হতে পারে না। অর্থাৎ সাবজেক্টটা দেখতে হবে, সেন্টেন্সটা দেখতে হবে। এইভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, যে একটা তোমাকে স্টেটমেন্ট দেওয়া হবে, সেটা দেখে তোমায় বুঝতে হবে এখানে টেন্সের ব্যবহার কিভাবে হবে। এরপরে চলে আসছি আমরা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অক্সিলারি শব্দটার মানে হচ্ছে এমন কিছু যেটা এক্সট্রা হেল্প করছে, এবং অক্সিলারির ক্ষেত্রে মেন ভার্বের সাথে আরেকটা কোনো ভার্ব থাকছে যেটাকে হেল্পিং ভার্ব বলে, সেটা অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছে যে কোনো একটা ঘটনা পাস্টে ঘটে গেছে, বর্তমানে ঘটছে, নাকি ভবিষ্যতে ঘটবে। যেমন দেখো এখানে যদি ও ভবিষ্যতের ঘটনা হয় তাহলে শ্যাল বা উইল হবে, যদি বর্তমানের হয় তাহলে ইজ বা এম বা আর হবে, যদি অতীতের হয় তাহলে ওয়াজ ওয়্যার হবে। এই ধরনের ওয়ান সেকেন্ড তোমার সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে কোন অপশনটা চুজ করতে হবে। এবার অক্সিলারির আরো পার্টিকুলার একটা টাইপ হয়, সেটাকে বলে মোডাল। মোডালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটবে বা ঘটছে সেটার নেচারটা কিরকম। যেমন এখানে আমি যদি বলি যে ইন্ডিয়া ড্যাশ উইন দ্য ম্যাচ, ভারত জিততে পারে, মাইট সেক্ষেত্রে মাইট হবে, বা ক্যান মানে জিততে পারে, কিন্তু মাস্ট তো বলতে পারি না। আবার যদি আমি বলি যে দ্য সান ড্যাশ রাইজ ইন দি ইস্ট, এখানে আমি মাইট বলতে পারি না, কারণ সূর্য পূর্বে উঠতেও পারে, এটা কখনোই বলা যায় না, সূর্য উঠবেই পূর্বে। সো দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট। এই ধরনের মানে সেন্টেন্সটা পড়ে ওয়ান সেকেন্ড তোমাকে বুঝতে হবে যে এখানে কোন ধরনের মোডালটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আরো বেসিক জায়গা নাউন অ্যান্ড নাম্বার। মানে দেখো সেন্টেন্সে নাউন তো থাকবে, এবার নাউনটা সিঙ্গুলার না প্লুরাল সেটা তুমি যেটার মাধ্যমে বোঝো সেটাই হচ্ছে নাম্বার। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে যে সিম্পলি এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়, আবার কোনো কোনো নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার অ্যান্ড প্লুরালটা সেমও হয়। যেমন হেয়ারের প্লুরাল হেয়ারই হবে। এক্ষেত্রে বেসিক্যালি আনকাউন্টেবল, কাউন্টেবল নাউন ইত্যাদি ভ্যারাইটি গুলো কাজ করে। এটা আবারও বলছি যে কোনো বেসিক গ্রামার বই থেকে তোমরা দেখে নিতে পারো, এগুলো সবই তোমাদের জানা থাকার কথা। এবারে চলে আসছি জেন্ডারের কথা। এবার দেখো জেন্ডার শব্দটা একটা খুবই গভীর শব্দ, এখানে অনেক কিছু বোঝানো হয়, সেজন্য এটাকে কোটের মধ্যে রাখা হয়েছে যাতে বোঝানো হয় যে এখানে জেন্ডার কথাটা কোনো গভীর তাত্ত্বিক সেন্সে আমরা ব্যবহার করছি না, আমরা শুধুমাত্র জেন্ডারটাকে একটা কনভেনশনাল সেন্সে ব্যবহার করছি। এবং এখানে ছবির মাধ্যমে মূল যে চারটে কনভেনশনাল জেন্ডারকে ব্যবহার করা সেটা আমরা বোঝাচ্ছি, ফেমিনিন, ম্যাসকিউলিন, স্টুডেন্ট শব্দটার কোনো নারী পুরুষ ভেদ হতে পারে না, কমন জেন্ডার, এবং টেবল অ্যান্ড, টেবল একটা নির্জীব বস্তু, সেটা কোনো জেন্ডারের মধ্যেই পড়ে না, সেজন্য নিউটার। অ্যান্ড এই ধরনের শব্দ কোনো জেন্ডারের মধ্যেই পড়ে না। তো তোমাকে ওয়ান্স এগেন এখানে সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে কোন অপশনটা চুজ করতে হবে। সো দ্য প্যাটার্ন রিমেন্স দ্য সেম। এবারে চলে আসছি একটু অন্যরকম একটা জায়গা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা কিন্তু একটু স্টপ ওয়ার্ড লাগে, আদারওয়াইজ এটা পারা যায় না। মানে এই যে ধরো এখানে এই যে শব্দটা ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এত বড় একটা শব্দ, হ্যাঁ, সেইটাকে আমরা একভাবেই বলতে পারি, একটা শব্দেই বলতে পারি ওমনিপোটেন্ট। তোমাকে এরকম বেশ কিছু এরকম বড় এক্সপ্রেশন দেওয়া থাকবে, দিয়ে বলা হবে যে এইটা আহ, এইটা তুমি যে সেন্টেন্সটা পেলে এই এটাকে যদি একটা ওয়ার্ডে বলো তাহলে কি হবে। এটার ক্ষেত্রে স্টক অফ ওয়ার্ড লাগবে। সো দিস ইজ আ লিটল বিট ডিফিকাল্ট, বাট
একটু প্র্যাকটিস করলে, এটাও গ্রামার বইতে থাকে, একটু প্র্যাকটিস করলে এটা পারা যাবে। এরপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটাও অল ডিপেন্ডস অন প্র্যাকটিস। এক্ষেত্রে শুধু ভার্ব নয়, বেসিক্যালি ভার্বের সাথে কোনো একটা প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ হয়ে একটা অন্যরকম মিনিং তৈরি হয়। যেমন ধরো গিভ আর আপ, গিভ একটা ভার্ব, এক্ষেত্রে তার মানে দেওয়া, আপ একটা প্রিপোজিশন, এটার মানে ওপরে। এবার দেখো আপ বা গিভ এই দুটোর কোনোটারই কিন্তু মিনিং গিভ আপ শব্দটার সাথে রিলেটেড নয়। গিভ আপ মানে সারেন্ডার করা, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। যে কোনো গ্রামার বইতেই এটা থাকে, কমন কিছু ফ্রেজাল ভার্ব তোমরা মনে রাখলে আশা করা যায় পরীক্ষাতে পারবে। এবারে শেষ জায়গা, কম্প্রিহেনশন মডিউল 2, 10টা প্রশ্ন থাকবে। দেখো এক্ষেত্রে তোমরা সবাই আনসিন প্যাসেজ করেছো, তাও কিছু কথা বলে দিই। প্যাসেজটা প্রথমে পড়ে নেবে, আগে প্রশ্ন পড়তে যাবে না। আগে প্যাসেজটা পুরোটা পড়ে তারপর প্রশ্নটা পড়ো, রিড করো প্যাসেজটা, আনসার গুলোকে মার্ক করে নাও, এবং আননোন ওয়ার্ড দেখে ঘাবড়াবে না। এই 4টে হচ্ছে আমাদের কম্প্রিহেনশন সম্বন্ধে টিপস। আমরা আশা করছি তোমাদের এই পরীক্ষা খুব ভালো হবে। খুব সিম্পল এগুলো, খুব বেসিক জিনিস, হাই স্কুল লেভেলে সবকিছুই তোমরা করেছো। হাউএভার যদি কারো কোনো কোয়ারি পরেও থাকে, তোমরা কলেজ চলাকালীন ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফ্যাকাল্টি মেম্বার আমি এবং মাসুদ স্যার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। উই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প।